ডিএমপি কমিশনার বাহারুল আলম বিএনপি নেতা রিজভী আহমেদকে বোগাস বা তার বক্তব্যকে বোগাস বলে উড়িয়ে দিয়েছেন। কেন তিনি তাকে বোগাস বললেন বা তার বক্তব্যকে বোগাস বললেন, এই বিষয়টি চলুন আমরা আল্লাহর নাম নিয়ে শুরু করি। আপনারা জানেন গতকাল শুক্রবার জুমার নামাজের পরে ওসমান হাদিকে শুট করা হয়েছে। শুটার এখন পর্যন্ত গ্রেপ্তার হয়নি। আমাদের দেশের এই যে বাহিনীগুলো, গোয়েন্দা সংস্থার বিভিন্ন কর্মী বাহিনীগুলো, এরা এখন পর্যন্ত এই শুটারকে গ্রেপ্তার করতে পারে নাই। এমনকি তারা নিজেরা একে চিহ্নিত করতে পারে নাই। সাধারণ মানুষ, এই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা, বেসামরিক নাগরিক, এরা এমনকি দ্য ডিসেন্ট অনলাইন পোর্টালের মতো পোর্টাল, তারা এই শুটারকে শনাক্ত করেছে এবং পুলিশের কাজে বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজে সহযোগিতা করেছে। কিন্তু দৃশ্যত এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারে নাই। এটি নিঃসন্দেহে একটি নিন্দনীয় এবং দেশের জন্য, জুলাই যোদ্ধাদের জন্য ভয়ঙ্কর একটি ব্যাপার। এই যখন অবস্থা, ঠিক তখন শরীফ ওসমান হাদিকে শুট করার পরে তার ঘন্টা এক দেড় দুই ঘন্টার ভিতরে ডাকসু ভিপি সাদিক কায়েম তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট করলেন যে চাঁদাবাজ এবং এই মাফিয়া গুন্ডা সন্ত্রাসীদের বিরুদ্ধে আমাদের অভিযান শুরু হলো। এরকম আরো কিছু কথা লিখে সেখানে কিন্তু তিনি কারো নাম উল্লেখ করেন নাই, কারো কথা বলেন নাই, কারো দিকে কোনো ইঙ্গিত করেন নাই। জাস্ট একেবারে যারা মাফিয়া তন্ত্র কায়েম করেছিল, এটা তো হতে পারে আওয়ামী লীগ, কারণ এদেশে আওয়ামী লীগই তো মাফিয়া তন্ত্র কায়েম করেছিল, তিনি তাদেরকে মিন করেছেন। সেই সাথে তিনি একটি শব্দ যুক্ত করেছেন, চাঁদাবাজ। এখন এই চাঁদাবাজ শব্দ শোনার সাথে সাথে বিএনপি নিজের ঘাড়ে নিয়ে নিলেন, মির্জা আব্বাস ওটা নিজের দিকে নিয়ে নিলেন। কেন রে ভাই? চাঁদাবাজ শব্দটা শোনার সাথে সাথে আপনাকে নিজের দিকে টেনে নিতে হবে কেন? তার মানে এইটা প্রমাণ করে না যে আপনি এটা করেন? তাহলে আপনি যেটা করেন সেটা শুনলে আপনার এত গা জ্বালা করে কেন? আর আপনি যদি না করে থাকেন তাহলে তো আপনার এখানে জ্বলে যাবার কথা নয়। এর আগেও আমরা দেখেছি, ওই যে মিজানুর রহমান আজহারী তিনি একটা মাহফিলে বললেন যে একদল খেয়ে গেছে আর একদল খাওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। এখানেও কিন্তু তিনি কারো নাম বলেন নাই। এখানে তো তিনি জামাত ইসলামকেও মিন করতে পারেন যে একদল খেয়ে গেছে আর একদল খাওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। হতে পারে সেটা জামাত ইসলাম, হতে পারে সেটা বিএনপি, হতে পারে সেটা এনসিপি। তিনি কারো নাম উল্লেখ করে নেই। এরপরে সেই বেচারাকে, তার মতো একজন আলেমকে, এরকম একজন জনপ্রিয় আলেমকে, ওই শামসুজ্জামান দুদু, তিনি আজহার না মুজাহার এরকম তুচ্ছ তাচ্ছিল্য করে যাচ্ছে তাই অবস্থা, এবং বিভিন্ন জায়গায় তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের বক্তব্য দেওয়া শুরু হয়ে গেল। কেন এরকম হবে? কেন এই কথাগুলো আপনারা নিজের দিকে যখনই টেনে নিয়েছেন, তখন ওই যে আমরা গ্রামে ছোটবেলায় কাউকে কোনো একটা নাম দিয়ে যদি ভেঙাতাম, আর যদি সে সেইটার কারণে খেপে যেত, এবার গ্রামের সবাই আস্তে আস্তে তাকে ওইটা বলে ডাকা শুরু করতো। তা আপনাদের অবস্থা তো ঠিক এরকম হয়েছে। যাই হোক, তাহলে ওই ঘটনার পরে মির্জা আব্বাস বক্তব্য দিলেন সাদিক কায়েমের বিরুদ্ধে, জামাত ইসলামের নাম উল্লেখ করে, তিনি একেবারে প্রকাশ্যে নাম উল্লেখ করে বক্তব্য দেওয়া শুরু করলেন। এমনকি তিনি এও বললেন যে এই চিহ্নিত সন্ত্রাসীরা, হাদির উপরে শুটার যিনি করেছেন, তারা জামাত শিবিরের লোক। আরো এক ধাপ এগিয়ে গিয়ে রিজভী আহমেদ যেটি বললেন, এইটা ভয়ঙ্কর একটা ব্যাপার। রিজভী বললেন সাদিক কায়েমের সাথে ওই যে ছেলেটা মাসুদ করিম, মোহাম্মদপুর আদাবরের যে সাবেক ছাত্রলীগের সভাপতি, যে নেতা, যাকে শনাক্ত করা হয়েছে, এআই দিয়ে সাদিক কায়েমের পাশে বসিয়ে চা খাওয়ানোর একটা ছবি এটা ছেড়ে দেয়া হলো সামাজিক যোগাযোগ মাধ্যমে। আর পাশাপাশি আরেকটা ছবি ছেড়ে দেয়া হলো বাহারুল আলমের, ডিএমপি কমিশনার বাহারুল আলমের নাম নিয়ে
আর টিভির লোগো ব্যবহার করে সেখানে বলা হলো যে বাহারুল আলম বলছে যে হাদির উপরে যিনি শুট করেছেন তিনি জামাত শিবিরের কর্মী। এই দুটি বিষয়কে কেন্দ্র করে ওই চা খাওয়ার ছবিটা আর এই ডিএমপি কমিশনারের বক্তব্য দুটোই কিন্তু ভুয়া বোগাস এআই দিয়ে তৈরি করা। এই দুটোর উপর বেসেস করে রিজভী আহমেদের মতো একজন মানুষ, এরকম একজন দায়িত্বশীল মানুষ, তিনি গপাত করে দাঁড়িয়ে বলে দিলেন জনসমাবেশে যে এখন এর বিচার কে করবে? দেখুন ডিএমপি কমিশনার বলেছেন জামাত শিবির জড়িত, আর ওই সাদিক কায়েম তার সাথে চা খায় ইত্যাদি, মানে রাজনৈতিক নেতারা যেভাবে বক্তব্য দেয় আর কি। এর কিছুক্ষণ পরেই বাহারুল আলমের কানে যখন এটি গেল, তার চোখে তার দৃষ্টিগোচর যখন হলো, তিনি তো একেবারে পরিষ্কার করে বলেন যে রিজভী আহমেদ বোগাস বলেছেন, ওটা বোগাস, আমি এ ধরনের কথা বলি নাই। আর ছেলে পেলে তো এখন এই জেনজিকে তো বিএনপির এই বুড়ো নেতারা চেনে নাই। মুহূর্তের ভিতরে ওই ছেলেটার সাথে, ওই শুটারের সাথে রিজভী আহমেদের, তারেক রহমানের, মির্জা আব্বাসের, বিএনপির আরো নেতাদের সাথে ওই এআই দিয়ে বানিয়ে চা খাওয়া ছবি পুরা ফেসবুক ছয়লাভ করে দিল। যখন এটা ছয়লাভ হয়ে গেল তখন এটা রিজভির কানে গেল। এবার রিজভী আর তখন কি বলবে? সাদিক কায়েম পোস্ট দিয়ে বললেন যে আপনার মতো দায়িত্বশীল একটা এআই তথ্যের উপরে ভিত্তি করে আপনি যে বক্তব্য দিয়েছেন আমার নাম করে একটা জনসমাবেশে, আপনি ক্ষমা চেয়ে আপনি দায়িত্বশীলতার পরিচয় দিন। তো রিজভী আহমেদকে এখানে অবশ্যই আমরা ধন্যবাদ দিতে চাই, তিনি এখানে একটা ভালো কাজ করেছেন, উদার রাজনীতির পরিচয় দিয়েছেন, এটা উচিত। কারণ কয়েকদিন আগে রিজভী আহমেদকে ডাকসুতে নিয়ে গিয়ে এই সাদিক কায়েম কি করলো? মানুষের তো একটু চক্ষু লজ্জা বলে একটা কথা আছে। সাদিক কায়েম রিজভী আহমেদের পায়ের স্যান্ডেল পর্যন্ত আগায় দিছে, তার দরজা খুলে দিছে, গাড়ির দরজা, হাত ধরে তাকে উপরে তুলে নিয়ে গেছে। বক্তব্য দেওয়ার সময় এই জিনিসটুকু একটি মগজে আসলো না? যাই হোক, রিজভী আহমেদ এটি বুঝতে পেরে সাথে সাথে ক্ষমা চাইলেন, এই যে বিবৃতি দিলেন যে আমি আসলে এআই তথ্যের উপরে ভিত্তি করে এটি বলেছি, ওটা ভুল ছিল, আমি আন্তরিকভাবে দুঃখিত। কেন ভাই আপনাদের ক্ষমা চাইতে হবে কেন? আপনাদের মতো লোক এর আগে আপনাদের দলের এই যে যাদেরকে দিয়েছেন সবগুলো তো অপদার্থ। এই অপদার্থগুলো ওই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক ম্যাডাম নাহারিন ইসলাম খান না নাহারিন আলম খান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই ম্যাডাম জামাত নেতার একজন, সিরাজগঞ্জের জামাত নেতার একটা বক্তব্যকে, এরকম এআই ক্রিয়েটেড একটা ঘটনাকে তিনি যমুনা টিভির টক শোতে এসে, এরকম একটা পাবলিক প্লেসে এসে, মেইন স্ট্রিমের মিডিয়াতে এসে তিনি বললেন যে জামাতের নেতারা বলে, জামাতের অমুক নেতা বলেছেন যে আওয়ামী লীগ পালিয়ে চলে গেছে দেশ থেকে, তাদের স্ত্রীরা এখানে রয়ে গেছে, তাদের স্ত্রীরা জামাতের জন্য হালাল, দিয়ে দিলেন বক্তব্য। এরপরে তো জামাত নেতা যখন মানহানির মামলা করলেন তখন তিনি নারী কার্ড খেলা শুরু করলেন। কেন এত ইম্যাচুরেট? কেন বুদ্ধি শুদ্ধি পড়ালেখা এগুলোর ধারে কাছেও নাই আপনারা? এটা কি জাতি আপনাদের কাছ থেকে এইটা তো আশা করে নাই। আপনারা কি ভাবছেন যে এটা 90 দশকের রাজনীতি? এটা তো 2025 সালের রাজনীতি। আপনার যখন 2025 সাল, তখন আপনার চিন্তা করতে হবে 2050 সালের। আপনি তা না করে গত বাধা যাচ্ছে তাই চোখের সামনে আসার সাথে সাথেই সেটা একেবারে গপাত করে বলে দিলেন, অনেকটা ওই যে ডায়রিয়া রোগীর মতো, যে ঠেকাতে পারে না, যেখানে সেখানে কি হসপিটাল কি মসজিদ চাপ দিলে পরে একেবারে ঘটাৎ করে বের হয়ে যায়। এই ধরনের হলে তো ভাই হয় না। এটা হলে পরে তো রাজনীতি করা যায় না। মানে জামাতের ভুল ধরার জন্য, জামাত শিবিরের ভুল ধরার জন্য একেবারে ওত পেতে সবাই মনে হচ্ছে আপনারা বসে আছেন, আর সুযোগ পাওয়ার সাথে সাথে কোন রকম ওই একটু ইঙ্গিত, সেটা হোক সত্য হোক মিথ্যা, ওই জিনিস আর চেক করার দরকার পড়ে না, ঘাসাত করে একটা কথা মুখ দিয়ে বের করে দেন। এটা আসলে কাঙ্ক্ষিত নয়, কারোর জন্যই কাঙ্ক্ষিত নয়। এই বিষয়ে দেশ একটা গৃহযুদ্ধের দিকে ক্রমান্বয়ে চলে যাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি এই পতিত স্বৈরাচার এবং আমাদের পার্শ্ববর্তী দেশ এবং তাদের দেশীয় যে সমস্ত পেইড এজেন্ট রয়েছে, এরা একত্রিত হয়ে বিএনপি এবং জামাতকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। আমাদের কাছে মনে হচ্ছে এই সংঘাত অনিবার্য হয়ে উঠছে। দুই দলই যদি বুদ্ধিমত্তার পরিচয় না দেয় তাহলে কিন্তু এই সংঘাত অনিবার্য হয়ে উঠবে। আমি এই বিষয়ে আরো কথা বলবো, আগামীকাল এই বিষয়ে আরো বিস্তারিত নিয়ে আসবো। আপনারা ততক্ষণ আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।